হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, আমরা আজকে আলোচনা করব সরলরেখা থেকে কুমিল্লা বোর্ডে 2023-এ যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো বন্ধুরা, সবাই একটু ভালো মতো লক্ষ্য করি আমরা যে এখানে কি দেওয়া আছে। তো দেখো, এখানে এই যে একটা সরলরেখা দেখতে পাচ্ছ, এই যে একটা সরলরেখা দেখতে পাচ্ছ, এই যে দেখো, দেখো, এই যে একটা সরলরেখা, আর এই যে দেখো এখানে আরেকটা সরলরেখা দিয়েছে, এই যে দেখো বিসি আর একটা সরলরেখা। ওকে, তাইলে এখন আমাকে যেটা বলছে যে এই দুইটা সরলরেখা তোমাকে দিয়ে দিছে। তো এখানে বলছে যে এই যে দেখো, এই সরলরেখাটা কত বলো তো? এই সরলরেখাটা হলো, এই যে দেখো 4x - 3y + 12 = 0। এটা একটা সরলরেখা। আর এই যে দেখো বিসি সরলরেখা, এটা কত বলো তো? 3x - 4y = 8। এটা আরেকটা সরলরেখা। সো দুইটা সরলরেখা দিয়ে দিছে। এখন এই যে দেখো 3x - 4y = 8, এই সরলরেখাটা কিন্তু x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে আর তোমার y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে। এটা কিন্তু দিয়ে দিছে, তাই না? এখন আমাদের প্রথম কোশ্চেনটা যেটা, সেটা দেখো। প্রথম কোশ্চেনটা বলছে যে ত্রিভুজ a ও b এর ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এই যে দেখো, এটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। সো ক্ষেত্রফল এখন আমি নির্ণয় করব। দেখো কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করি। প্রথমত আমি তোমাদের বলতেছি, এই যে দেখো এখানে কি দিয়ে দিছে বলো তো? এখানে দিছে তোমার এই সরলরেখাটা দিয়েছে 3x, তারপরে কত বলো তো? 3x - 4y, তারপরে কত? = 8। এটা না ভাই? তো প্রথমত দেখো, এই যে সরলরেখাটা একটু তাকাইলেই দেখতে পাবা, এই সরলরেখাটা তোমার কি বলো তো? এটা কি এই x অক্ষটাকে এ বিন্দুতে ছেদ করছে। তার মানে এই এ বিন্দুটা কোথায় আছে বলো তো? এই এ বিন্দুটা আছে হইলো সরলরেখার উপরে। তাহলে এ বিন্দুটা সরলরেখার উপরে, আর এই সরলরেখাটাই দেখো আবার ওয়াই অক্ষরে কোন বিন্দুতে ছেদ করছে বলো তো? ওয়াই অক্ষরে এই যে দেখো বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই বি বিন্দুটা কোথায় আছে বলো তো? এই বি বিন্দুটাও কিন্তু কি ওয়াই অক্ষের উপরে আছে। সো আমরা জানি যে এই বিন্দুটা যদি আমি বের করতে চাই, এই বিন্দুটা যদি আমি বের করতে চাই, তাহলে কি বলতো? এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তার মানে আমরা জানি এক্স অক্ষে কার মান 0 হয় বলো? এক্স অক্ষে কার মান 0 হয় বলো তো? ওয়াই এর মান 0 হয়, আমরা কিন্তু সবাই জানি। তাহলে এক্স অক্ষে ওয়াই এর মান যদি 0 ধরি, তাহলে দেখবা আমার এই যে এই বিন্দুটা চলে আসবে, এই যে এই বিন্দুটা চলে আসবে। তাহলে আসো, ওয়াই এর মান যেহেতু 0, এই দেখো 3x মাইনাস এটা কত? 4 ইন্টু এই ওয়াই এর জায়গায় কত লিখবো? 0 লিখবো, = কত বলো তো? 8। এখন দেখো 3x, এই দেখো 4 × 0 করলে কত হয়? 0 হয়, আর এটা কত? 8। তাহলে 3x বলো তো, এটা হয় 8। তাহলে x = কত বলো তো? 8/3। তো বলতে পারবা? তাহলে এ বিন্দুটা কিন্তু আমার চলে আসলো। তাহলে এ বিন্দুটা কত হবে বলো তো? এ বিন্দুটা হবে, এই যে দেখো x এর মান, আর এটা কি বলো তো? এই যে y এর মান, এই দুইটা মিলে কি হয় বলো তো? একটা বিন্দু হয়। তাহলে x এর মান কত? 8/3, আর y এর মান কত? 0। তাহলে 8/3, 0। তাহলে এই বিন্দুটা কিন্তু আমার চলে আসছে, তাই না? এই বিন্দুটা আমার চলে আসছে। এখন দেখো, আমরা এই বি বিন্দুটা বের করবো, এই যে বি বিন্দুটা। সো সেম প্রসিডিউরে আমরা বি বিন্দুটা কেমনে বের করবো বলো তো? এই বি বিন্দুটা কোন অক্ষের উপরে আছে বলো তো? এই বি বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে আছে। সো আমরা সবাই জানি যে ওয়াই অক্ষে কার মান 0 হয় বলো তো? ওয়াই অক্ষে তোমার এক্স এর মান 0 হয়, মানে বুঝ 0 হয়, তাই না? তো এখন আমরা মান বসায় দিব। এই যে দেখো 3 ইন্টু, যেহেতু এক্স এর মান 0 ধরছো, সেই এক্সট্রা জায়গায় কত লিখবা? 0 লিখবা। তারপরে কত বলো তো? -4y = কত বলো তো? 8। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কত? 0 - 4y, আর এটা কত? 8। তাহলে বলো তো, বা -4y, আর এটা কত? 8। এবার বলতো, এই y এর সাথে 4টা কি গুণ অবস্থায় আছে, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তো কাটাকাটি করার পর আমি দেখতেছি এখানে কত থাকে বলো তো? -2 থাকে। তার মানে বন্ধুগণ, একটা ব্যাপার লক্ষ্য করছো? এইখানে আমরা কি পাইলাম বলো তো? y এর মান -2 পাইলাম। তাহলে একটা বিন্দু কিভাবে গঠিত হয়? এই যে বি বিন্দুটা কিভাবে গঠিত হবে? x এর মান আর y এর মান মিলে বিন্দু গঠিত হয়। তাহলে x এর মানটা আগে লিখতে হয়, 0 আগে লিখবা, আর -2টা কি লিখবা বলো তো? পরে লিখবা। তার মানে ভাইয়া, আমি কিন্তু এই বিন্দুটাও পেয়ে গেছি। তাহলে এই বিন্দুটা কত পাইছিলাম? এই বিন্দুটা পাইছিলাম হইলো 8/3, কত বলো তো? 0, তাই না? আর এই বিন্দুটা কত বলো তো? এই বিন্দুটা পাইছি 0, -2।
সো বন্ধুগণ, আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে এই ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবা সেটা আমি বলতেছি। আমাকে তো বলছে এ ও বি এর ক্ষেত্রফল, এই যে এতটুকু ক্ষেত্রফল কিন্তু আমাকে বের করতে বলছে। সো ক্ষেত্রফলটা কিভাবে বের করবা অনেক সুন্দর করে আমি তোমাদেরকে দেখাইতেছি, একদম মনে করো যে ডিটেলসে বুঝতে পারবা, সমস্যা নাই। এই যে দেখো, একটু ভালো মতো লক্ষ্য করো, তাহলে এই যে দেখো আমি একটু তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখো বন্ধুগণ, এটা কিন্তু এক্স আর এটা এক্স প্রাইম, এটা ওয়াই আর এটা ওয়াই প্রাইম। তো দেখো আমার যে সরল রেখাটা এই যে এইভাবে গেছিল, তাই না? এই যে এইভাবে গেছিল। তো ভাই একটু ভালো মতো লক্ষ্য করো, সেটা হলো যে এই যে এ বিন্দুটা, এই এ বিন্দুটা কত বলো তো? 8/3, 0, তাই না ভাই? আর এই যে এই বি বিন্দুটা কত ছিল? 0, কত বলো তো? -2। তার মানে একটা ব্যাপার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা যে আমি 8/3, 0 লিখছি, তার মানে এই যে এখান থেকে শুরু করে এতটুকু কত বলো তো? এতটুকু হলো 8/3, কত বলো তো? 8/3। আর এই যে এইখান থেকে শুরু কইরা আমি যদি বলি এতটুকু কত বলো তো? এতটুকু হলো 2। কারণ দেখো এটা হইলো মূল বিন্দু থেকে নিচের দিকে, তার মানে -2 হয়েছিল, তাই না? কিন্তু ভাইয়া দূরত্বটা কত বলো তো? এই দূরত্বটা কিন্তু 2। এই দূরত্বটা কত বলো তো? এই যে এই দূরত্বটা হইলো 2। এই দূরত্বটা হইলো 2। আর এই দূরত্বটা কত বলো তো? এই দূরত্বটা হইলো 8/3। সো মাইনাস হয়েছে বিদায় আবার দূরত্ব মাইনাস লিখো না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এটা আমরা ফিজিক্সে শিখছি যে দূরত্ব কখনো কি হয় না? নেগেটিভ হয় না। সো এতটুকু দূরত্ব কত বলো তো? এতটুকু দূরত্ব হইলো 2। সো 2 লিখবা। আর মাইনাস কেন হয়েছে? কারণ এটা হলো মূল বিন্দু থেকে নিচের দিকে গেছে, আর মূল বিন্দু থেকে নিচের দিকে গেলে মাইনাস হয়। সো ওই হিসাবে মাইনাস, কিন্তু দূরত্বটা কিন্তু প্লাস। ওকে, এখন আমরা, এটা তো ও বিন্দু, তাই না ভাই? আর এটা হলো বি বিন্দু। তাহলে ভাইয়া দেখো এ ও বি এর ক্ষেত্রফলটা কেমনে বের করি? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, দেখো এ ও বি এর ক্ষেত্রফলটা কেমনে বের করি? ক্ষেত্রফল বের করার একটা জেনারেল সূত্র আছে ত্রিভুজের, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ দিলাম, ভূমি হিসেবে কে কাজ করতেছে বলো তো? ধরলাম ভূমি হিসেবে কত? 8/3। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 8/3। আর উচ্চতাটা কত বলো তো? উচ্চতাটা হবে এই যে এইটা 2। এই যে উচ্চতাটা এটা ভাই ভূমি হইলে, এটা উচ্চতা, এই যে কত? 2। ওকে, এখন দেখো তো ভাই, এই 2 কি চাইলে আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর এটা কত হলো বলো তো? 8/3 এত বর্গ একক। সো বন্ধুগণ, আমার মনে হয় এই সৃজনশীলটা তোমরা খুব ভালো করে বুঝছো, সৃজনশীলের ক নাম্বারটা তোমরা খুব ভালো করে বুঝছো। এখন আমি চলে যাব ক্ষয়ের সমাধানে। তো ক্ষয়ের সমাধানে যাওয়ার আগে আমরা ক্ষয়ের প্রশ্নটাকে পড়ে নিই এবং উদ্দীপক থেকে ফিগারটাও দেখে আসি। বলছে দেখো এখানে বলছে যে দুইটা ফিগার তো তুমি দেখতেই পাচ্ছ, দুইটা সরলরেখা, এই যে একটা সরলরেখা আর এই যে একটা সরলরেখা। ওকে, তাহলে এখন তোমাকে যেটা বলছে সেটা হলো এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী, তাই না? এবং যা কত? এত রেখার সমান্তরাল হবে। এখন প্রশ্ন হইলো আমার তোমাদের কাছে যে সি বিন্দুটা কি? এই যে দেখো সি বিন্দুটা কি দেওয়া আছে? সি বিন্দুটা কিন্তু দেওয়া নাই। ভালো করে একটু তাকায় দেখো, সি বিন্দুটা কিন্তু দেওয়া নেই। তো সি বিন্দুটা যেহেতু দেওয়া নাই, এখন আমরা সি বিন্দুটা আগে বের করব। কথা হলো যে ভাই সি বিন্দুটা কিভাবে বের করব? আচ্ছা বলো তো, এই সি বিন্দুটা কি? এই যে এই সরল রেখা আর এই সরল রেখা, এই দুইটা রেখার কি ছেদ বিন্দু না? ভালো মতো বোঝো যে এই সরল রেখা, এই যে 4x - 3y + 12 = 0, এই সরল রেখা, আর 3x - 4y = 8, এই সরলরেখা, এই দুইটা সরলরেখার কি ছেদ বিন্দু না? সি বিন্দু। তো এই দুইটা সরলরেখাকে আমি যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, কি পদ্ধতি বলো তো? অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তাইলেই দেখবা আমার সি বিন্দুটা চলে আসবে। তাহলে আমি সুন্দর করে দেখো, আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করব, আর এক্স আর ওয়াই এর মানটাই কি হবে বলো তো? এই সি বিন্দু হবে। ওকে, তাহলে দেখো আমরা এখন ক্ষয়ের সমাধানে চলে যাই। আগে আমরা সি বিন্দুটা বের করি। তো উদ্দেশ্য যেহেতু সি বিন্দু বের করা, তো প্রথমে আমি প্রথম সরলরেখার সমীকরণটা আমি লিখব। সেটা কত বলো তো? 4x, তারপরে কত? -3y, তারপরে আছে কত? +12 = 0। ধরো এটা 1 নাম্বার সরলরেখা। আর আরেকটা সরলরেখা কত আছে? আরেকটা সরলরেখা আছে তোমার 3x, তারপরে -4y, তারপরে কত? ওই পাশে = 8। সো ওই +8টাকে এই পাশে নিয়ে আসলে কি
-8 হয়ে যাবে ইকুয়াল টু 0। এটা মনে করো 2 নম্বর সরলরেখাটা। ওকে, দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করব। তাহলে দেখো ভাই তোমরা একটা ব্যাপার একটু লক্ষ্য করতে পারতেছো যে এইখানে দেখো আমার না ইচ্ছা করতেছে ওয়াইয়ের টার্মকে কেটে ফেলতে। সো ওয়াইয়ের টার্ম যদি আমি কাটতে চাই, দেখো তো ওয়াইয়ের সাথে কি আছে, এই 1 নং সমীকরণে ওয়াইয়ের সাথে 3 আছে, তাই না? আর এখানে 2 নং সমীকরণের দিকে তাকাও, ওয়াইয়ের সাথে কি আছে বলো তো, 4 আছে। তাইলে যার সাথে যে নাই তাকে দ্বারা গুণ করো। তাহলে 1 নং এর সাথে 1 নং এর ওয়াইয়ের টার্মে কত বলো তো, 3 আছে। তাহলে 2 নং এ ওয়াইয়ের টার্মের সাথে 4 আছে, তাহলে 1 নং রে 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা গুণ করো। আর 2 নং রে কত দ্বারা গুণ করবা, 2 নং রে গুণ করবা হইলে 3 দ্বারা, মানে যার সাথে যে নাই তাকে দ্বারা গুণ করবা। ওকে, তাহলে দেখো এটাকে গুণ করব 3 দ্বারা। ভাই গুণ করার পর তারপরে কি করবো জানো, দুটো সমীকরণ বিয়োগ করে দিব, বিয়োগ করে যা পাবো তাই লিখবো। ওকে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমি 1 নংকে 4 দ্বারা গুণ করতেছি, তাহলে বলো তো এটা কত হয় বলো তো, 4 4 16x, তাই না ভাই? আর এটাকে যদি 3y কে 4 দ্বারা গুণ করো, 3y কে 4 দ্বারা গুণ করলে কত হয়, 3 4 12y। আর এটাকে 4 দ্বারা গুণ করলে কত হয়, 4 12 48, তাই না ভাই? ইকুয়াল টু ওই পাশে কত, 0 হবে, কারণ 4 দ্বারা 0কে গুণ করলে 0ই হয়। আচ্ছা, এবার 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করো, 3 তিরিকা কত বলো তো, 9x। আর এটাকে 3 দ্বারা গুণ করলে কত হয় বলো তো, 3 4 12y। আর এখানে এটাকে 3 দ্বারা গুণ করলে কত হয় বলো তো, 3 8 24, তাই না? ইকুয়াল টু এখানে কত বলো তো, 0। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব, এটাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে তোমরা সবাই জানো যে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে মাইনাস হয়ে যাবে কি বলো তো, প্লাস। সো তোমরা মনে হয় বুঝতেছো। এখন দেখো ভাই, এখানে প্লাসের 12y মাইনাস, এটা কি বলো তো, প্লাসের 12y, এটা কি মাইনাসের 12y, কেটে যায়। আর বলো তো 16 আর 9 কত, 25 না? সরি, 16 থেকে তুমি যদি 9 বিয়োগ করো, 16 থেকে তুমি যদি 9 বিয়োগ করো তাহলে কত হয় বলো তো, 16 থেকে 9 বিয়োগ করলে কত হয়? দেখো 16 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে এটা হয় 7x, তাই না? আর এখানে দেখো তো ভাই, এটা হলো 48 আর এটা হলো প্লাস 24, তাহলে 48 আর 24 তুমি যদি যোগ করো, এই যে দেখো চিহ্ন পরিবর্তন হয়েছে প্লাস, তার মানে যোগ করলে কত হয়, 28 8 4 12, 12 2 হাতে থাকে 1, 4 আর 2 6 আর 1 7, তার মানে এটা হচ্ছে কত বলো তো, এটা হচ্ছে প্লাস 72, এ পাশে কত, 0। এখন ভাই তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো, সেটা হলো যে এই 72 এটা প্লাস, এটা ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে। তারপরে দেখো তো এখানে x ইকুয়াল টু এই 7টা গুণ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 7। ওকে, তাহলে দেখছো ভাই আমরা কিন্তু x এর ভ্যালুটা খুব সুন্দর করে পেয়ে গেছি, তাই না? এবার এই x এর ভ্যালুটা আমরা যদি 1 নংয়ে অথবা 2 নংয়ে বসাই দিই তাহলে আমরা কার মান পেয়ে যাব বলো তো, আমরা পেয়ে যাব, আমরা যদি এই x এর ভ্যালুটা আমরা, আচ্ছা এখানে একটু সিলি মিস্টেক হয়েছে, সেটা কি বলো তো, 7x মাইনাস 72, কিন্তু এখানে কিন্তু মাইনাসটা দেই নেই। ওকে, এই মাইনাসটা দিয়ে দাও। ওকে, এখন দেখো ভাই এই x এর ভ্যালুটা আমি যদি কোথায় বসাই দিই বলো তো, 1 নংয়ে বসাই দিই। কয় নংয়ে বসাই দিই, 1 নংয়ে বসাই দিই, তাহলে দেখবো যে y এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আসো ভাই আমরা 1 নংয়ে x এর মান বসিয়ে দেই, তাহলে এখানে লিখবো 1 নংয়ে x এর মান বসিয়ে, হ্যাঁ। তো আসো আমরা বসাই দেই। 1 নংটা আমরা এই যে স্পষ্ট দেখতে পাচ্ছি, প্রথমে কি আছে, 4 আছে, তারপরে x এর মান বসায় দাও। x এর মান কত, x এর মান হলো -72/7, তাহলে -72/7, তারপরে কত বলো তো, তারপরে আছে -3y, তারপরে কত আছে বলো তো, +12 = 0, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখন গুণ করব। আচ্ছা বলো তো, এই 4 দিয়ে তুমি যদি এই যে 2 কে গুণ করো তাহলে কত হয় বলো তো, এটা হয় তোমার 4 দুগুণা 8, তাই না ভাই? আর এটা কত হয়, 4 7 28, তাহলে এই যে 28 লেখো। আর বলো তো এই যে সামনে একটা কি আছে বলো তো, মাইনাস আছে না, আর নিচে কত 7। আর তুমি তোমার বোঝার সুবিধার্থে কি করবা জানো, তুমি তোমার বোঝার সুবিধার্থে এই যে দেখো 12টাকে রাখো, আর এখানে -3y, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, +3y হয়ে যাবে। এবার আমরা কি করব, আমরা আর কিছু করব না, আমরা কি করব, লসাগু করব। তো লসাগু কিভাবে করে একটু ভালো মতো লক্ষ্য করো, সেটা হলো যে এইখানে আমরা দেখব যে
তো দেখো আমরা এখন লসাগুটা শুরু করি। সেটা হলো যে লসাগু কত হয় বলো তো? 7 হয়। তো 7 দিয়ে এই 7কে ভাগ করলে কত হয়? -288, তাই না? আর এখানে তোমরা সবাই জানো যে নিচে একটা কি আছে বলো তো? 1 আছে। সো আমরা যদি এই 1 দিয়া 7কে ভাগ করি তাহলে কত হয় বলো তো? এই 1 দিয়া আমি যদি এই 7কে ভাগ করি তাহলে কত হয়? 7 হয়। আর 7 দিয়া তুমি যদি 12কে গুণ করো, 7 দিয়া তুমি যদি 12কে গুণ করো তাহলে এটা কত হয় বলো তো? 7 12 কত বলো তো? 84। তাহলে আমরা জানি 7 12 কত হয়? 84, তাই না? আর এটা কত? 3y। ওকে, এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবা -288 প্লাস কত বলো তো? -288 প্লাস কত? 84। এটা যদি করো তাহলে কত হয় বলো তো? মাইনাস কত? 204। এটা হয় কত বলো তো? -204। আর নিচে কত? 7। এখন দেখো তো বন্ধুগণ, আমরা যদি এই 3টা গুণ অবস্থা আছে, 3টা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই যে এই জিনিসটা কি নিচে চলে আসবে না? নিচে চলে আসলে কত হয় বলো তো? -204। আর এটা কত? 3 7 কত বলো তো? 21। তাহলে ভাইয়া ওয়াই এর মানটা ওই পাশে কত থাকে বলো তো? ওয়াই এর মান থাকে ওই পাশে মানে ওয়াই ইকুয়াল টু কত? -204/21। এখন দেখবো আমরা -204 মাইনাস কত? 204 ভাগ কত বলো তো? ভাগ 21। এটা কি কাটাকাটি করা যায়? হ্যাঁ, এটা কাটাকাটি করলে কত হয় বলো তো? এটা কাটাকাটি করলে হয় -68 কত বলো তো? 7। সো বন্ধুগণ, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সি বিন্দুটা পেয়ে গেছি। আমরা কিন্তু আমাদের এই যে দেখো 1 নং সরলরেখার সমীকরণটা আর 2 নং সরলরেখার সমীকরণটা, এই দুইটা সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমরা কি পাইলাম বলো তো? আমরা কিন্তু এই যে সি বিন্দুটা পেয়ে গেলাম। আমরা কি পেয়েছি বলো তো? সি বিন্দুটা পেয়ে গেছি। তাহলে এই যে সি বিন্দুটা আমি লিখবো সি বিন্দুটি কত বলো তো? তো সি বিন্দুটা হবে -72/7, -68/7। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে সি বিন্দুটা যেহেতু পাইছি, এখন আমাকে কি বলছে সেটা আগে বোঝার চেষ্টা করো। বলছে যে তুমি এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা কি বলো তো? এই সি বিন্দু দেওয়া যাবে। ধরো এই একটা সরলরেখা, এই সরলরেখাটা কি বলো তো? সি বিন্দু দেওয়া যাবে। তো সি বিন্দুটা আরেকবার একটু লিখি। এর সি বিন্দুটা কত বলো তো? -72/7। আর এটা কত? -68 কত বলো তো? 7। তাহলে তোমাকে বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দু দেওয়া যাবে। মানে এটাই হলো তোমার নির্ণয়ের সরলরেখা। নির্ণয় কি বলো তো? এটাই কি? সরল রেখা। মানে এই সরলরেখার সমীকরণটাই তুমি কি করবা? নির্ণয় করবা। ঠিক আছে? তাহলে এই সরলরেখার সমীকরণটা তুমি কি করবা? নির্ণয় করবা। এমন একটা সরলরেখার সমীকরণ তুমি নির্ণয় করবা যা কোন বিন্দু দেওয়া যাবে? সি বিন্দু দেওয়া যাবে। এবং এই নির্ণয়ের সরলরেখাটা কার সমান্তরাল হবে জানো? এই যে দেখো, এই যে আরেকটা সরলরেখা আছে, এই সরলরেখাটার সমান্তরাল হবে। এই সরলরেখাটা কত দিয়েছে জানো? x - y + 2 = 0। এই তাহলে আমার মনে হয় প্রশ্নটা তোমরা বুঝতে পারতেছো। প্রশ্নটা আমি আরেকবার বলি, ভালো মতো শোনো। তোমাকে নির্ণয় করতে হবে এই সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে, এই সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। এবং নির্ণেয় সরলরেখাটা কত বিন্দু দেওয়া যাবে? সি বিন্দু দেওয়া যাবে। ওকে, এটা একটা বলছে। তো সি বিন্দু দেওয়া যাবে তো যাবে, সে আবার কি বলতো? এই যে এই সরলরেখার কি হবে বলতো? সমান্তরাল হবে। এই সরলরেখাটার এই সরলরেখাটার সমান্তরাল হবে। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করি ভালো মতো লক্ষ্য করো। সেটা হলো যে এখানে লিখব x - y + 2 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করি দেখো। লিখতে হবে সি বিন্দুগামী ও এই যে এটুক লিখবা, লেখার পরে সি বিন্দুগামী ও এত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে আমি তোমাকে বলি। খুবই সহজ। যদি দেখো যে দুইটা সরলরেখা কি বলো তো? সমান্তরাল। এই যে দেখো এই দুইটা সরলরেখা সমান্তরাল, তাইলে এক্স এর টার্ম এখানে যা আছে ওইখানেও কি লিখবা? তাই লিখবা।
মানে এই এক্স এর টার্ম যা হবে এইখানকার এক্স এর টার্মও কি তাই হবে, মানে নিম্নের সরলরেখার এক্স এর টার্মও কি তাই হবে। আবার এইখানে দেখো এখানে ওয়াই এর টার্ম যা হবে এখানেও কি মাইনাস ওয়াই না, তো মাইনাস ওয়াই এর টার্মও তাই হবে, যেহেতু এখানে মাইনাস ওয়াই আছে এখানেও কি মাইনাস ওয়াই হবে। আর এইখানে তাহলে লিখলাম, আর লাস্টে এটা কত বলো তো 2, তাহলে লাস্টে এখানে কত লিখবা কে লিখবা ইকুয়াল টু 0 লিখবা। সো আশা করি তোমরা মনে হয় এই জিনিসটা বুঝে ফেলছো যে আমি কিভাবে ইয়ে করতেছি। এখন দেখো বন্ধুগণ এখানে একটু তাইলে আমি কিন্তু নিম্নের সরলরেখার সমীকরণটা কিন্তু আমি বের করে ফেললাম, তাই না? নিম্নের সরলরেখার সমীকরণটা আমি বের করলাম, কিন্তু এই সমীকরণটা কিন্তু সম্পূর্ণ না, মানে স্বয়ং সম্পূর্ণ না। এই সরলরেখার সমীকরণটা কি না, স্বয়ং সম্পূর্ণ না। মানে এই যে দেখো এখানে একটা কে আছে, এই ধ্রুবকের মানটা এখন বের করতে হবে, আর ধ্রুবকের মানটা এখানে বের করেই আমাকে বসাই দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি একটু লিখবা, এখানে কি লিখবা দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো এখানে লিখবা এক্স, আমি একটু এখানে লিখি এত এর সমান্তরাল সরলরেখার সমীকরণটা আমি এখানেও একটু লিখি এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এই রেখাটার, এই যে এই রেখাটার কি বলতো সমান্তরাল, এই রেখাটার সমান্তরাল সরলরেখার সমীকরণ, এক্স এর টার্ম যা আছে তা হবে, ওয়াই এর টার্ম যা আছে তা হবে, আর এখানে এই ধ্রুবকের জায়গায় একটা কে কনস্ট্যান্ট মানে ধ্রুবক আনবা, ওকে? তাহলে এটাই কিন্তু আমি লিখছি এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0 লিখছি নি আমি, ওকে লিখছি। এখন দেখো এই নিম্নের সরলরেখাটা কত বিন্দুগামী বলো তো, সি বিন্দুগামী। কত বিন্দুগামী বলো তো, এই যে দেখো সি বিন্দু, মানে এই সরলরেখাটা কত বিন্দু দেওয়া যাইতেছে, সি বিন্দু দেওয়া যাইতেছে। তাহলে সি বিন্দু দ্বারা এই সরলরেখার সমীকরণটা কি হবে বলো তো, সিদ্ধ হবে, তাই না? তাহলে আসো আমরা একটু সিদ্ধ করি, কারণ এই দেখো নিম্নের সরলরেখাটা, আবার বলতেছি নিম্নের সরলরেখাটা এই যে দেখো সি বিন্দু দিয়েই অতিক্রম করতেছে। তাহলে একটা বিন্দু যদি সরলরেখার উপরে থাকে তাহলে ওই বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণ কি হয়, সিদ্ধ হয়। তাহলে আমরা এখন সি বিন্দু দ্বারা সিদ্ধ করব। তাহলে সি বিন্দু দিয়ে আসো সিদ্ধ করি, সি বিন্দু দ্বারা নির্ণেয় সরল রেখাটি কি হবে বলতো, সিদ্ধ হবে। ওকে আসো বন্ধুগণ আমরা একটু সিদ্ধ করেই ফেলি। তাহলে সিদ্ধ কিভাবে করে, এই যে দেখো একটা বিন্দু দ্বারা কিভাবে সিদ্ধ করে, বিন্দুটা কত দেখো, বিন্দুটা হলো -72 বাই কত বলতো, -72/7 কমা কত বলতো, -68/7। তাহলে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করতে হবে, তাই না? আসলে আমরা একটু সিদ্ধ করি, জীবন অনেক কিছু সিদ্ধ করছি, এখন একটু এই সরলরেখা সিদ্ধ করি। এই যে দেখো এখানে এক্স এর জায়গায় কত লিখবা, এই যে প্রথমটা, এক্স এর জায়গায় কত লিখবা, প্রথমটা, এক্স এর জায়গায় আমরা লিখব প্রথমটা। তাহলে কত -72/7, ওকে? তারপরে মাইনাস বলো তো এই যে ওয়াই এর জায়গায় কত লিখবা, ওয়াই এর জায়গায় লিখবা -68/7, কারণ এটা হলো ওয়াই এর টার্ম, হ্যাঁ মানে এটা হলো কোটি ওয়াই। তাহলে এটা হলো মাইনাস কত বলো তো 68 বাই কত বলো তো 7, আর এটা হলো প্লাস কে ইকুয়াল টু 0, ওকে? তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে দেখো এখানে -72/7 আর -7 সে কত প্লাস, আর এটা হলো 68 বাই কত 7, আর এটা হলো কে ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেশনটাকে আরেকটু সামনে আগাই, বা এই দেখো কেটাকে রাখি, বলো তো এই জিনিসটাকে ধরে যদি তুমি ওই পাশে পাঠিয়ে দাও, এই যে -72/7 এটা ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে না, 72/7, আর এইটুকু জিনিসের চিহ্ন কি প্লাস, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 68 বাই কত 7। সো এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হলো 7 যদি আমি লসাগু নেই, 7 লসাগু নিলে 7 দ্বারা 7 কাটা যাবে, তাহলে কত হবে উপরে হবে 72 মাইনাস 7 দ্বারা 7 যাবে এত। এখন তোমরা দেখো এইখানে 800, আমরা যদি 72 থেকে ভালো করে লক্ষ্য করো, 72 থেকে তুমি যদি 68 মাইনাস করো তাহলে কত হয়, উপরে হয় 4 আর নিচে কত হয় 7, তার মানে কে এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, কে এর ভ্যালুটা আমরা খুব সুন্দর করে পেয়ে গেলাম, কত বলো তো 4/7, তাই না? এখন আমরা কে এর মানটা এই যে দেখো এই সরলরেখার সমীকরণে বসাই দেব, এই যে এটা, এই যে এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ এই যে এটাতে বসাই দেব। তাহলে x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে সুতরাং সমান্তরাল রেখার সমীকরণ কত ভাইয়া, এখানে x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, তাই না? এটা না, এখন আমরা মানটা বসাই দিই x মাইনাস ওয়াই, এখানে কে এর জায়গায় কত লিখতে পারি, কে এর জায়গায় আমরা লিখবো হলো 4/7, তাই না?
তো কে জায়গায় আসো আমরা লিখি, কে জায়গায় লিখবো 4/7 ইকুয়াল টু এটা কত বলতো 0। ওকে, আমরা এটা বুঝে গেছি। এখন সবাই একটা জিনিস লক্ষ্য করো, উভয় পক্ষকে আমি 7 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে আমি যদি 7 দ্বারা গুণ করি তাহলে চেহারাটা সুন্দর হয়ে যাবে। তো 7 দ্বারা যদি গুণ করো, এটাকে 7 দ্বারা গুণ করলে কত হয় 7x, বলো তো ভাই এটাকে 7 দ্বারা গুণ করলে কত হয় বলো তো 7y, এটাকে এইটুকুকে যদি 7 দ্বারা গুণ করো, ধরো 4/7, আর এটাকে যদি 7 দ্বারা গুণ করো 7 7 কেটে যাবে, কত হবে শুধু 4, আর এটা শুধু 4 হয় ইকুয়াল টু 0। এটাই আমার সেই নির্ণেয় সরলরেখার সমীকরণ, এটাই আমার কি বলতো নির্ণেয় সরলরেখার সমীকরণ। তো বন্ধুগণ, আশা করি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমি গ এর সমাধানে চলে যাব। তো গ নাম্বার প্রশ্নটা দেখে আসি, গ নাম্বার কি বলছে। হ্যাঁ, প্রশ্নটা সবাই একটু দেখে আসি। দেখো প্রশ্নটা বলছে উদ্দীপকের রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি হবে বলতো লম্ব হবে। মানে আমি তোমাদেরকে ফিগার রেখা দেখাবো, আগে রেখা দুইটা কোণ দুইটা, এইটা এই দুইটা না, তাই না ভাইয়া? এই যে এই দুইটা ভালো মতো দেখো, এটা একটা রেখা, এই যে দেখো এটা একটা রেখা, হ্যাঁ এটা একটা রেখা, আর একটা রেখা কত বলো তো, এই যে এইটা একটা রেখা, তাই না? এই দুইটা রেখার সমদ্বিখণ্ডক। আচ্ছা সমদ্বিখণ্ডক মানে কি? ধরো এইটা একটা রেখা, এটা একটা রেখা, তাই না? এই দুইটা রেখার বলো তো, আমি তোমাদের একদম এখানেই একটু ডিটেলস বোঝাই। হ্যাঁ, এখানে দেখো এই যে একটা দুইটা রেখা একজন আরেকজনের কি, একজন আরেকজনের ছেদ করছে, তার মানে এখানে দেখো তো ভাই একটা কোণ উৎপন্ন হয়েছে না? তো এই কোণের সমদ্বিখণ্ডক মনে করো ভাইয়া, এই যে সমদ্বিখণ্ডক মানে কি, কোণটাকে সমান দুইটা অংশে বিভক্ত করে। এই যে এটা একটা সমদ্বিখণ্ডক, এই যে এই রেখাটা একটা কি বলতো সমদ্বিখণ্ডক। ওকে, আরেকটা দেখো এই দুইটা সরলরেখা, এই দেখো আরেকটা কোণ উৎপন্ন করছে, কিন্তু এখানে এই যে দেখো আরেকটা কোণ উৎপন্ন করছে, তাহলে এটাও কি বলতো আরেকটা সমদ্বিখণ্ডক না? তো ভাইয়া বলছে কি যে এই যে কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক, কোণ দ্বয় সরলরেখা দুইটার এই যে কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক পরস্পর কি হবে বলতো লম্ব হবে। তার মানে এই যে এই রেখাটা আর এই রেখাটা কি বলতো পরস্পর লম্ব হবে, এই দুইটা পরস্পর লম্ব, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন ভাই এই সমদ্বিখণ্ডক দুইটা রেখা যে পরস্পর লম্ব হবে, এটা বের করার আগে তোমার তো আগে অ্যাটলিস্ট এটা তো বের করতে হবে, সমদ্বিখণ্ডক দুইটার সমীকরণ তো আগে বের করতে হবে, তাই না? মানে এই রেখার, এই যে দেখো ভাই এই রেখার আমি একটু দেখাই তোমাদের, ধরো এই সমদ্বিখণ্ডকটা তো আগে বের করতে হবে, তাই না? এই যে এই সমদ্বিখণ্ডকটা আগে বের করতে হবে, আবার এই সমদ্বিখণ্ডকটাও তো আগে বের করতে হবে, তাই না? তো এই দুইটা সমদ্বিখণ্ডক বের করার পর তারপরে সে না তুমি বলবা যে এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব, তাই না? এটা তো আগে তোমার বের করতে হবে। এখন প্রথমত আমরা কি করব, এই দুইটা সরলরেখার, এই যে এই সরলরেখাটা, এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটার সমদ্বিখণ্ডক দুইটা আগে আমরা বের করব। তো সমদ্বিখণ্ডক দুইটা কেমনে বের করে সেটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিব, সমস্যা নেই। হ্যাঁ, সমদ্বিখণ্ডক দুইটা সরলরেখার সমদ্বিখণ্ডক কেমনে বের করতে হয়, খুবই সহজ বন্ধুগণ, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুইটা রেখার সমদ্বিখণ্ডক কেমনে বের করতে হয় আমি তোমাকে সুন্দর করে দেখাই দিচ্ছি। আগে আমি দুইটা সরলরেখা এঁকে ফেলি। ধরো উদ্দীপকে দেওয়া আছে এই সরলরেখাটা কত বলো তো, এই সরলরেখাটা দেওয়া আছে তোমার 4x মাইনাস কত বলো তো, এটা হইলো 3y, তারপরে কত প্লাস 12 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তো ভাইয়া আরেকটা সরলরেখা কিন্তু তোমাকে দিয়ে দিছে, এই যে আরেকটা সরলরেখা মনে করো এই যে এইটা, তো এই সরলরেখাটা কত বলো তো, এই সরলরেখাটা দিয়ে দিছে তোমার, এরে আমার তো একটু 3x, তারপরে কত বলো তো মাইনাস 4y, আর এই প্লাস 8টাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে -8 ইকুয়াল টু 0। ওকে ভাইয়া, আমরা এখন এই দুইটা রেখার সমদ্বিখণ্ডক বের করব। তো দেখো সমদ্বিখণ্ডক কিভাবে, সমদ্বিখণ্ডকের সমীকরণটা কিভাবে বের করে সেটা আমি এখন তোমাদেরকে সুন্দর করে বোঝাই দিতেছি, একদম ফকফকা করে বোঝাই দিতেছি। এই যে দেখো সমদ্বিখণ্ডক মানে কি, এই যে দেখো দুইটা সরলরেখা, এই দেখো দুইটা সরলরেখার এই যে কোণটাকে সমান দুইটা ভাগে যে রেখাটা ভাগ করে এটাই বলা হয় সমদ্বিখণ্ডক। মানে একটা দুইটা সরলরেখার মধ্যে অন্তর্ভুক্ত যে কোণ হয়, দেখো 1 নং আর 2 নং এর মধ্যে অন্তর্ভুক্ত কোণ এইটা না, তো এই কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করে, তার মানে এতটুকু আর এতটুকু কি বলতো সমান, এই সমান দুইটা ভাগে যে রেখাটা ভাগ করে এটাকে কি বলা হয় বলতো সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। তো ভাই আরেকটা সমদ্বিখণ্ডক কিন্তু আছে, একটু খেয়াল করো, দেখো দুইটা সরলরেখা কিন্তু আরো কোণ উৎপন্ন করছে, সেটা আমি একটু দেখাই। এই দেখো দুইটা সরলরেখা কিন্তু আরো দুইটা কোণ উৎপন্ন করছে, এই যে দেখো এই যে এইখান থেকেও কিন্তু একটা কোণ উৎপন্ন করছে, তাই না? এটা কিন্তু স্থূল কোণ, এটা যদি সূক্ষ্মকোণ হয় এটা স্থূল কোণ। এখন এই দিক দিয়েও কিন্তু একটা রেখা গেছে, এটাও কি বলতো, এটাও কিন্তু সমদ্বিখণ্ডক, তাই না ভাইয়া?
তাহলে এটাও কি বলতো সমদ্বিখণ্ডক, তাই না? তো আমাদের কি করতে হবে, এটার সমীকরণও বের করতে হবে, এটার সমীকরণও বের করতে হবে। এখন দুইটা সরলরেখা দেওয়া থাকলে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ কেমনে বের করে, এটা এখন আমি তোমাদেরকে খুব সুন্দর করে এই যে শেখাই দিতেছি। প্রথমত সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ লিখি। সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, কি করণ? সমীকরণ। এই যে দেখো খুব সুন্দর করে বোঝাই, এইভাবে এটা প্রথমে একটা দাগ দাও। ওকে, তারপরে প্রথম যে সরলরেখাটা আছে তাকে সুন্দর করিয়া লেখো 4x - 3y + 12। ওকে, এটা লিখলাম না? এখন লেখার পরে নিচে একটা বড় করে রুট দিবা। দেখো প্রথম সরলরেখার সমীকরণটা আমি সুন্দর করে কিন্তু লিখছি, দেখো উপরে লিখছি। তারপরে আমি নিচে ডিভাইডেড বাই সুন্দর করে একটা রুট দিছি। এবার এক্সের যে সহগ থাকবে তার উপরে স্কোয়ার দাও, ওয়াইয়ের যে একটা প্লাস দাও, তারপরে ওয়াইয়ের যে সহগ থাকবে তার উপরেও কি দাও? স্কোয়ার দাও। তারপরে সমান সমান, তারপরে একটা প্লাস মাইনাস দিবা। কি দিবা? প্লাস মাইনাস দিবা। তারপরে কাজ হলো তোমার ওই যে, এটা তো 1 নং সরলরেখা নিয়ে কাজ করলা না, এবার 2 নং সরলরেখা তোমার দিকে কি হাঁকইরা তাকায় আছে, তাহলে এটা নিয়ে কাজ করবা না। এবার একে লিখবা, উপরে লিখবা কি 3x - 4y - 8 ডিভাইডেড বাই, বলো তো এক্সের সহগ কত? 3 এর উপরে স্কোয়ার, আর ওয়াইয়ের সহগ কত বলো তো? -4 এর উপরে স্কোয়ার। ওকে, এই তো এটাই হইল সমদ্বিখণ্ডক বের করার সূত্র। সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ বের করার সূত্রই কি বলতো? এই যে এই সিস্টেমটা এইভাবে তোমরা যে কোনো সরলরেখার সমীকরণ তোমরা চাইলেই বের করতে পারবা। যে উপরে সরলরেখার ইয়াটা লিখবা, এক্সের টার্ম লিখবা, ওয়াইয়ের টার্ম লিখবা, আর ধ্রুবক লিখবা, আর নিচে ডিভাইডেড বাই এক্সের সহগের রুট দিবা বড় করে, তারপরে কি এক্সের সহগের উপরে স্কোয়ার আর প্লাস ওয়াইয়ের সহগের উপরে স্কোয়ার, ব্যাস। তারপরে প্লাস মাইনাস, আবার এই যে পরবর্তী যে আরেকটা সরলরেখা থাকবে সেটা লিখবা 3x - 4y - 8 লিখবা। লেখার পরে ডিভাইডেড বাই বড় করে একটা রুট দিবা, রুট দেওয়ার পরে এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। দেখো এখানে ওয়াইয়ের সহগ -4, দ্যাটস ওয়াই -4 দিছি। এখন ক্যালকুলেশনটাকে আমরা কি করব? সামনের দিকে আগায় নিয়ে যাই। সামনের দিকে আগানোর আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে বন্ধুগণ, ক্যালকুলেশন নির্ভুলভাবে করার চেষ্টা করবা, তাড়াহুড়া না করে একদম ধীরে সুস্থে করার চেষ্টা করবা। এই দেখো 4x - 3y + 12, আর বলো তো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে 4 এর স্কোয়ার করলে কত হয়? 16 হয়, আর এটা -3 এর স্কোয়ার করলে কত হয়? 9 হয়। তারপরে প্লাস মাইনাস, এই যে দেখো 3x - 4y - 8, আর এটা কত হয় বলো তো? এটাও তোমার বলো তো 3 এর স্কোয়ার করলে কত হয়? 9 হয়, আর এটা -4 এর স্কোয়ার করলে কত হয়? 16 হয়। তো আমরা এটা লিখলাম। তো লেখার পর এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো এখানে দেখো, বা বলো তো 4x - 3y + 12, এটা কত? √25, আর প্লাস মাইনাস বলো তো 3x - 4y - 8 ডিভাইডেড বাই এটা কত? √25 না ভাই? আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো আমরা যথেষ্ট বড় হয়েছি, ওই পাশ থেকে কি +25, এই 25 কেটে দিতে পারি না? সো কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর দেখো এটা কত হয়? 4x - 3y + 12, এখানে কত থাকে? প্লাস মাইনাস থাকে, আর কত বলো তো? 3x - 4y - 8 এটুক থাকে। এখন আমরা কি করব জানো? যেহেতু আমাদের দুইটা, দেখো এখানে ফিগারে তাকায় দেখো কয়টা সমদ্বিখণ্ডক, এই যে দেখো এই যে একটা সমদ্বিখণ্ডক, আর এখানে কি আরেকটা সমদ্বিখণ্ডক না? সো আমাদের দুইটা সমদ্বিখণ্ডক হবে। সো আমরা প্লাস নিয়ে একটা সমদ্বিখণ্ডক পাবো, আর মাইনাস নিয়ে আরেকটা সমদ্বিখণ্ডক পাবো, তাই না? তাহলে আমরা এখন প্লাস চিহ্ন নিয়ে, এই যে দেখো প্লাস, এই যে একটু ইনভার্টেড কমা দিও, প্লাস চিহ্ন নিয়ে দেখো প্লাস চিহ্ন নিয়ে যদি দেই তাহলে 4x - 3y + 12, বলো তো প্লাস চিহ্নটা যদি নাও, ধরো প্লাস চিহ্নটা দিলেও হয় না দিলেও হয়, তাও আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা দিলাম। হ্যাঁ, ওকে। দেওয়ার পর এখন ভাইয়া তোমরা আমাকে বলবা, সেটা হলো যে এই যে দেখো 4x, আচ্ছা বলো তো এটা হলো -3y, আর এটা হলো +12। আচ্ছা প্লাস চিহ্নটা এটার সাথে প্রত্যেকটার সাথে গুণ হলে কি এটাই হবে না? তাহলে 3x - 4y - 8। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হলো ওয়াইয়ের টার্মগুলোকে এক পাশ করবো আর বাকিগুলোকে আরেক পাশ করবো। কথা হলো কেন এমন করবো, একটু পরেই তোমরা বুঝতে পারবা যে কেন এমন করতেছি। হ্যাঁ দেখো তো ভাইয়া, এই যে -3y আর এই যে -4yটা এই পাশে চলে আসলে কি +4y হয়ে যাবে,
আর এখানে দেখো 3x মাইনাস 8, আর এই যে 4xটা ওই পাশে গেলে কত -4x হয়ে যাবে, আর এই যে +12 এই পাশে গেলে কি বলো তো -12 হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখন দেখো এতটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা কত হয় বলো তো y হয়। আর এখানে দেখো এই -3x +3x -4x কত হয় বলো তো -x হয়। আর -8 -12 কত হয় -20 হয় না, তাই না? হ্যাঁ, এখন একটু ভালো মতো লক্ষ্য করব আমরা এইখানে। দেখো এখন একটু লক্ষ্য করব আমরা এখানে এই জিনিসটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 × x প্লাস -20 এভাবে লিখতে পারি। তো একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাইলাম। এটা কি বলতো? ইহাই সমদ্বিখণ্ডকের কি বলতো সমীকরণ, তাই না? ইহাই সমদ্বিখণ্ডকের কি বলতো সমীকরণ। এখন কথা হলো যে সমদ্বিখণ্ডকের সমীকরণটাকে আমি এমন চেহারায় আনলাম কেন? তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেছে যে সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমি এমন চেহারায় আনলাম কেন? আচ্ছা, এমন চেহারায় আনলাম কেন? কারণ এই সমদ্বিখণ্ডক যে সমীকরণটা আমি পাইছি, এই সমদ্বিখণ্ডকের ঢালটা আমি বের করব। বলো তো এইখানে দেখো তো, তোমরা যদি কম্পেয়ার করো ঢালটা কত হয়, তোমরা একটু যদি y = mx + c এর সাথে যদি কম্পেয়ার করো, y = mx + c এর সাথে যদি কম্পেয়ার করো তাহলে বলো তো ঢালটা কত দেখো তো। ঢালটা আমি m1 দিলাম, ঢালটা কত হয় বলো তো -1। তার মানে আমি একটা সমদ্বিখণ্ডকের ঢাল পেয়ে গেছি, তাই না? একটা ঢাল কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমি কথা হলো যে এখন আমি ওই যে আরেকটা চিহ্ন আছে না, কি বলতো, এই যে এই মাইনাস চিহ্নটা নিয়ে কাজ করব। মাইনাস চিহ্নটা নিয়ে কাজ কইরা আমি আরেকটা সমদ্বিখণ্ডক বের করব এবং ওই সমদ্বিখণ্ডকটারও কি বের করব বলতো, আমি ঢাল বের করব। দেন আমাকে বলছে যে প্রমাণ করতে বলছে যে ঢাল দুইটা পরস্পর কি হবে লম্ব। আর আমরা জানি যে যে কোনো সরল রেখা দ্বয়, দেখো সমদ্বিখণ্ডকও কিন্তু সরল রেখা, তো যে কোনো সরল রেখা দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত কি জানো? ঢাল দ্বয়ের গুণফল কি হয় বলো তো -1 হয়। তো আমি যদি এই দুইটা সমদ্বিখণ্ডকের ঢাল বের করব আর দুইটা সমদ্বিখণ্ডকের ঢাল যদি আমি -1 দেখাইতে পারি তাহলে আমি বলতে পারবো সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর কি বলতো লম্ব। সো আমি ওই সেন্সে আমি আগানোর চেষ্টা করতেছি। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে পাই, হ্যাঁ মাইনাস চিহ্ন নিয়ে। সবাই একটু বন্ধুগণ ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে দেখো 4x তারপরে কত -3y + 12, এই পাশে যদি আমি মাইনাস চিহ্ন, এই যে এখন আমি এই মাইনাসটা নিব, তাহলে মাইনাসটা যদি নেই তাহলে ব্র্যাকেট দিব 3x তারপরে কত এটা কত হবে, এটা হবে মাইনাস হবে। তো দেখো এটা কত -4y তারপরে কত -8, তাই না? এখন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা 4x -3y + 12, বলতো এই মাইনাসটা যদি গুণ হয়ে যায় তাহলে কত -3x হবে আর +4y হবে আর -7 কত +8 হবে। এখন আমরা কি করব, y এর টার্মগুলোকে এক পাশ করব আর x এর টার্ম আর ধ্রুবক টার্মগুলোকে আরেক পাশ করব। তো দেখো বন্ধুগণ আমি সবসময় মাইনাসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই যে দেখো 4x 4y, ভাই তুমি যদি এইটাকে এই পাশে নিয়ে আসো, এই যে -3yটাকে ওই পাশে নিয়ে আসো তাহলে কত হবে বলতো, -3yটা যদি এই পাশে চলে আসে তাহলে +3y হয়ে যাবে। আর এই পাশে একটু দেখো তো বন্ধুগণ, এখানে একটু ভালো মতো লক্ষ্য করবা, তাহলেই আমাদের হয়ে যাবে। বলো তো এখানে আছে 4x, বলো তো 4x আছে, দাও এই 3xটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি +3x হয়ে যাবে। এই পাশে অলরেডি কি +12 আছে, আমি যদি এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি -8 হয়ে যাবে না? ওকে, এবার দেখো এটার এই দুইটা মিলে কত হয় বলো তো, 4x আর 3x কত 7x। আর তুমি দেখো 12 থেকে যদি 8 মাইনাস করো তাহলে কত 4 হয় না? 12 থেকে 8 বিয়োগ করলে কত হয় 4 হয়। আর এখানে দেখো 4y আর 3y কত 7y হয়, এটা তোমরা সবাই বুঝতে পারতেছো। সো এটা হয় 7y। এখন চাইলে কি আমরা এইভাবে লিখতে পারি না যে 7y সমান সমান কি বলো তো 7x প্লাস কত বলো তো 4। এখন উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করব, আমি যদি y = mx + c এর প্যাটার্নে আনতে চাই তাহলে এটা কত উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে দেব, বা 7 গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে কি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 7x + 4 এটাকে যদি ভাগ করো 7 ভাগ হয়ে যাবে, গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ। এবার ভগ্নাংশ আলাদা করো, 7x দিয়া তুমি যদি 7 কে নাও তাহলে 7x দিয়া আমি যদি 7 কে নেই, এই যে ভগ্নাংশ আলাদা করলাম আর 4/7
তো বন্ধুগণ একটা ব্যাপার লক্ষ্য করো, এই 7 7 কি হয় কেটে যায়, তো কেটে যাওয়ার পরে y ইকুয়াল টু বলো তো ভাই এখানে কত থাকে x, এখানে কত থাকে 4/7। সো এখন আমি এই জিনিসটাকে কীভাবে লিখতে পারি 1 ইন্টু x প্লাস 4/7 লিখতে পারি। এখন একটু ভালো করে লক্ষ্য করবা, সেটা হলো যে আমরা যদি এই জিনিসটাকে y ইকুয়াল টু mx প্লাস c আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, আমাদের এই যে সমদ্বিখণ্ডক আরেকটা যে সমদ্বিখণ্ডক পাইলাম, সেই আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণটাকে যদি আমি এই y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, তাহলে বলো তো ঢালটা কত, এই ঢালটা কত বলো তো 1। তার মানে ঢালটাকে আমি m2 দ্বারা প্রকাশ করলাম। এই সরলরেখার ঢাল, এইখানে সরলরেখার ঢালটা কত ছিল -1, আর এটা কত ছিল বলো তো 1। সো এখানকার ঢালও আমি কি পেয়ে গেলাম। আমরা কি বলো তো সমদ্বিখণ্ডক দুইটা ঢাল পাইলাম না? তাহলে একটু ভালো মতো লক্ষ্য করো, এই যে দেখো এই সমদ্বিখণ্ডকের ঢাল কত পাইছি, m1 = কত -1 পাইছি। আর এই যে দেখো আরেকটা সমদ্বিখণ্ডক, এই যে আরেকটা সমদ্বিখণ্ডক, এটার ঢালটা কত পাইছি বলো তো m2 -1 পাইছি। ভাইয়া মনে রাখবা দুইটা সমদ্বিখণ্ডক, এই যে একটা সমদ্বিখণ্ডক দেখতে পাচ্ছ, আর এই যে আরেকটা সমদ্বিখণ্ডক দেখতে পাচ্ছ, এই দুইটা সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব কখন হবে বলো তো, যখন এই সমদ্বিখণ্ডক দুইটার ঢালদ্বয়ের গুণফল মাইনাস হবে। আবারও বলতেছি, দুইটা সমদ্বিখণ্ডক পরস্পর কখন লম্ব হবে, ধরো এই সমদ্বিখণ্ডকটাও একটা কি সরলরেখা, আবার এই যে দেখো এটাও একটা সমদ্বিখণ্ডক, এটাও কি একটা সরলরেখা। তো সরলরেখা দুইটা পরস্পর লম্ব কখন হয়, এই সরলরেখা দুইটা পরস্পর লম্ব কখন হয়, যখন ঢালদ্বয়ের গুণফল কত হয় বলো তো -1 হয়। ঢালদ্বয়ের গুণফল কত হয় -1 হয়। তাহলে দেখো ভাইয়া প্রথম সমদ্বিখণ্ডকটার ঢাল কত -1, দ্বিতীয় সমদ্বিখণ্ডকটার ঢাল কত 1। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয়ের ঢাল এর গুণফল দেখি তো কত হয়। তাহলে সমদ্বিখণ্ডক দুইটার ঢালের গুণফল m1 ইন্টু কত বলো তো m2। তাহলে m1 এর মান কত বলো তো, m1 এর মান হলো -1 ইন্টু m2 এর মান কত 1। তাহলে এই ঢাল দুইটার গুণফল কত, যদি -1 হয় তাহলে আমি কি বলতে পারবো, সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর কি বলো তো লম্ব। সুতরাং আমি কি বলতে পারি, দেখো এই যে -1 হয়েছে, ঢাল দ্বয়ের গুণফল কত হয়েছে -1 হয়েছে। তার মানে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি বলো তো ভাই, পরস্পর লম্ব। সুতরাং সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি বলো তো লম্ব, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো বন্ধুগণ আমার মনে হয় এই পর্বটা আমি তোমাদেরকে মোটামুটি ভালোই ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। সো আমার মনে হয় তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।